আমি স্তব্ধ হয়ে গেলাম যখন আমার ছেলে রোহন বলল, স্লিপ প্যারালিসিসে আমার ছেলে আমাকে জীবনসঙ্গী বানাতে চায়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। স্লিপ প্যারালিসিসে আক্রান্ত হওয়ার পর তুমি রাতে আমার পাশে শুয়ে থাকতে, মা। সেই রাতগুলোতে যখন আমি অসহায় হয়ে পড়তাম, তোমার শরীরের উষ্ণতা আমাকে জাগিয়ে দিত এক ভিন্ন অনুভূতিতে। আজ ডাক্তার বললেন আমি সুস্থ, এখন আমি সাহস করে বলতে চাই, তোমাকে আমি কেবল মা হিসেবে নয়, আমার জীবনসঙ্গী হিসেবে চাই। কয়েক মাস আগে রোহন স্লিপ প্যারালিসিসে আক্রান্ত হয়েছিল, এক ধরনের ঘুমের ব্যাধি যেখানে সে ঘুম থেকে জেগে উঠতে চাইলেও তার শরীর নাড়াতে পারত না। ভয়ে সে চিৎকার করত, ভূত দেখতে পেত। ঘুমের মধ্যে সে এমন ভয় পেত যে আমি তার পাশে শুয়ে থাকতাম, তাকে সান্ত্বনা দিতাম। রোহন, আমি বিশ্বাস করতে পারছিলাম না। কি বলছো তুমি? আমি তো তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, তোমার অসুখের সময় পাশে ছিলাম। আমি জানি, মা। আর সেই সাহায্যই আমাকে এক নতুন অনুভূতি দিয়েছে। প্রতি রাতে যখন তুমি আমার পাশে শুয়ে থাকতে, আমি অনুভব করতাম এই উষ্ণতা, এই আবেগ, এই ভালোবাসা। আমি আরও বেশি চাই। কি রোহন আমার হাত ধরে টানল, আমি সরে গেলাম। আমি অবাক হয়ে ভাবছিলাম, আমার সন্তানকে সাহায্য করার জন্য তার পাশে ঘুমিয়েছিলাম, আর সে তা থেকে এমন বিকৃত চিন্তা করেছে। এর জন্য কি আমি দায়ী? রোহন, আমি কেবল তোমার মা হিসেবে তোমাকে সাহায্য করেছিলাম। তোমার মাথায় এসব কি আজগুবি চিন্তা ঢুকেছে? আমি তার দিকে থেকে আরও দূরে সরে গেলাম। সেই রাতে আমি ভাবতে পারিনি যে এই অদ্ভুত ঘটনার পেছনে রয়েছে একটা বড় ষড়যন্ত্র। আসলে আমার ছেলে অর্ণব নয়, তার নাম রোহন। আমার মাথা একটু গুলিয়ে গেছে। আসলে রোহন আমার ছেলে নয়, সে আমার বড় ভাই মহিতোষের ছেলে। তার বাবা মা দুর্ঘটনায় মারা যাওয়ার পর আমরাই তাকে নিজের সন্তানের মতো লালন পালন করি। পরদিন সকালে উঠে দেখি অনিন্দ ঘরে নেই। আমি তাড়াতাড়ি তাকে মোবাইলে কল করলাম। তিনি বললেন, শোনো শ্রাবন্তী, আমাকে কিছুদিন বাইরে যেতে হবে একটা প্রজেক্টের জন্য। তোমরা সবাই ভালো থেকো গো। আমি অবাক হয়ে গেলাম। অনিন্দ কখনোই আমাকে না জানিয়ে এভাবে হঠাৎ কোথাও যেতেন না। তার কণ্ঠস্বরও অন্যরকম লাগছিল, যেন তিনি কারো চাপে কথা বলছেন। রাতে ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়ার সময় আমি লক্ষ্য করলাম রোহন আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তার চোখে এমন একটা দৃষ্টি ছিল যা আমি আগে কখনো দেখিনি। আমার ছোট মেয়ে দীপাও অন্যমনস্ক লাগছিল। সে প্রায়ই মোবাইলে কারো সাথে মেসেজ করছিল, আর আমার দিকে তাকালে চোখ সরিয়ে নিচ্ছিল। দীপা, তুমি কার সাথে এত মেসেজ করছো? আমি জিজ্ঞেস করলাম। এমনি, স্কুলের বন্ধুদের সাথে, দীপা উত্তর দিল, কিন্তু তার কণ্ঠস্বর কাঁপছিল। খাবার শেষ করে আমি যখন নিজের ঘরে যাচ্ছিলাম, তখন রোহন আমার পথ আটকে দাঁড়াল। কাকিমা, আপনি কি জানেন এই বাড়িতে কি ঘটছে? সে জিজ্ঞেস করল। কি ঘটছে? আমি বিস্মিত হয়ে প্রশ্ন করলাম। আপনার স্বামী অনিন্দ কাকু, তিনি আসলে একটা বড় ষড়যন্ত্রে জড়িয়ে আছেন। আর সেই ষড়যন্ত্রের জালে আমরা সবাই আটকা পড়েছি। আমি হেসে ফেললাম। কি যে বলো তুমি? অনিন্দ তো একজন সাধারণ ব্যবসায়ী। তিনি কোনো ষড়যন্ত্রে জড়াবেন কেন? আপনি জানেন না কাকিমা, অনিন্দ কাকু আসলে একজন সাধারণ ব্যবসায়ী নন। তিনি ছায়া নামের একটি গোপন সংগঠনের সদস্য। তারা প্রাচীন বাস্তুবিদ্যার মাধ্যমে অতিপ্রাকৃত শক্তি অর্জন করতে চায়। আমি হতবাক হয়ে গেলাম। রোহন এসব কি বলছে? অনিন্দ একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী, তিনি কিভাবে কোনো গোপন সংগঠনের সাথে জড়িত হবেন? তুমি কি মাথা খারাপ হয়ে গেছ? এসব কোথায় পেলে? নেটফ্লিক্সের সিরিজ দেখে দেখে তোমার মাথা বিগড়ে গেছে। না কাকিমা, আমি সত্যি বলছি। গত কয়েক মাস ধরে আমি অনিন্দ কাকুর গতিবিধি লক্ষ্য করেছি। রাতে তিনি ঘুমের ওষুধ খাইয়ে আপনাকে ঘুম পাড়িয়ে রাখেন, আর তারপর বাড়ির বেসমেন্টে যান। সেখানে তিনি কি করেন আমি জানি না, কিন্তু সেখান থেকে অদ্ভুত আলো আর শব্দ আসে। আমি রোহনের কথা বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু গত কয়েক মাস ধরে আমি সত্যিই অস্বাভাবিক ঘুমাচ্ছিলাম, সকালে উঠে মাথা ভারী লাগত।
এবং অনিন্দ প্রায় রাতে বাড়িতে থাকতেন না বা দেরি করে ফিরতেন। তুমি আমায় বিশ্বাস না করলেও আজ রাতে আপনি নিজেই দেখে নিন। ঘুমের আগে চা বা দুধ যাই দেন না কেন অনিন্দ কাকু সেটা খাবেন না। আর তারপর দেখবেন কি ঘটে গু। সেদিন রাতেও অনিন্দ বাড়ি ফিরলেন না। আমি শুয়ে শুয়ে ভাবছিলাম রোহনের কথাগুলো। হঠাৎ আমার নজরে পড়ল আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারটা একটু খোলা। আমি উঠে গিয়ে ড্রয়ার টেনে খুললাম। আমার হাতের গয়না প্রায় সবই ছিল তাতে, কিন্তু আমার পুরানো ডায়েরিটা ছিল না। সেই ডায়েরিতে আমি আমার ব্যক্তিগত চিন্তা, অনুভূতি সব লিখতাম। আমি ভাবতে লাগলাম, কে আমার ডায়েরি নিতে পারে? অনিন্দ? না, তিনি তো কখনো আমার জিনিসপত্র নাড়াচাড়া করতেন না। তাহলে কি রোহন? কিন্তু সে কেন আমার ডায়েরি নেবে? সারা রাত আমি এসব ভেবে ঘুমাতে পারলাম না। পরদিন সকালে আমি সিদ্ধান্ত নিলাম আমি বেসমেন্টে গিয়ে দেখব সেখানে কি আছে। আমাদের বাড়ির বেসমেন্টটা প্রায় সময় তালাবদ্ধ থাকে। অনিন্দ বলে সেখানে তার অফিসের পুরানো ফাইলপত্র আর দলিল দস্তাবেজ রাখা আছে। সেদিন বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পর আমি বেসমেন্টের চাবি খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর আমি সেটা অনিন্দর ড্রেসিং টেবিলের গোপন ড্রয়ারে পেলাম। আমি ধীরে ধীরে বেসমেন্টের দরজা খুললাম। ভেতরে ঢুকে আমি যা দেখলাম তাতে আমার পা কাঁপতে লাগল। বেসমেন্টটা একটা ল্যাবরেটরির মতো সাজানো। নানারকম যন্ত্রপাতি, কম্পিউটার, মিক্রোস্কোপ, আর দেয়ালে ঝুলানো ছিল অনেক চার্ট আর ম্যাপ। মাঝখানে একটা বড় টেবিল, যার উপর বিভিন্ন রঙের তরল পদার্থে ভরা বোতল ছিল। আমি এগিয়ে গিয়ে একটা ফাইল খুললাম। তাতে লেখা ছিল প্রজেক্ট আত্মাগী, একটি গবেষণা যার মাধ্যমে মানুষের স্মৃতি পরিবর্তন করে তাদের মধ্যে নতুন স্মৃতি প্রতিস্থাপন করা যায়। আমি আরও পড়তে গিয়ে দেখলাম এই গবেষণার উদ্দেশ্য একটি ড্রাগ তৈরি করা, যা মানুষকে স্বেচ্ছায় অন্য কারো প্রতি আকৃষ্ট করে তুলবে। আমার মাথাটা ঘুরতে লাগল। অনিন্দ এসব কি করছেন? তিনি কি সত্যিই একজন বৈজ্ঞানিক? কিন্তু তিনি তো কখনোই আমাকে এসব বলেননি। আরেকটা ফাইলে আমি দেখলাম আমার ছেলে অর্ণবের ছবি। তার মাথায় নানারকম যন্ত্র লাগানো, আর তার পাশে লেখা সাবজেক্ট 101, স্মৃতি প্রতিস্থাপন সফল। আমি আটকে উঠলাম। এর অর্থ কি আমার ছেলে অর্ণবের স্মৃতি পরিবর্তন করা হয়েছে? তাই কি সে রোহন হয়ে গেছে? হঠাৎ আমার পিছনে দরজা বন্ধ হওয়ার শব্দ হল। আমি ঘুরে দেখলাম অনিন্দ দাঁড়িয়ে আছেন, তার পাশে দীপা। শ্রাবন্তী, আমি জানতাম তুমি এখানে আসবে, অনিন্দ বললেন। কিন্তু আমি আশা করেছিলাম তুমি এত তাড়াতাড়ি সবকিছু জেনে যাবে না। অনিন্দ, এসব কি? তুমি কে? আর অর্ণবের কি হয়েছে? আমি চেঁচিয়ে উঠলাম। মা, শান্ত হও, দীপা বলল। তুমি আমার মেয়ে নও, আমি বললাম। আমার মেয়ে দীপা কখনোই এইভাবে কথা বলতে পারে না। তোমরা কারা? আমার পরিবারের সাথে কি করেছ? শ্রাবন্তী, অনিন্দ ধীরে ধীরে এগিয়ে এলেন। আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। কিন্তু তার আগে তুমি এটা খাও। তিনি আমার দিকে একটা ট্যাবলেট এগিয়ে দিলেন। কোনো মতেই না, আমি পিছিয়ে গেলাম আর টেবিলের উপর থেকে একটা স্টিলের রড তুলে নিলাম। আমাকে বেরোতে দাও, নইলে আমি পুলিশে খবর দেব। মা, তুমি বুঝতে পারছ না, দীপা বলল। আমরা তোমার ভালোর জন্যই এসব করছি। আমি বেসমেন্টের অন্য দিকের দরজার দিকে দৌড়ে গেলাম। সেটা খুলে আমি বাইরে বেরিয়ে এলাম। কিন্তু এটা তো আমাদের বাড়ির আঙ্গিনা নয়। এটা একটা বড় গোডাউনের মতো জায়গা, যেখানে অনেক লোক কাজ করছে। তারা সবাই হোয়াইট কোট পরে আছে, যেন তারা বৈজ্ঞানিক। অনিন্দ আমার পিছনে এসে আমার কাঁধে হাত রাখলেন। শ্রাবন্তী, আর পালিয়ে লাভ নেই। আমরা এখন শহরের বাইরে ছায়া সংগঠনের গবেষণাগারে আছি। আমরা গত 1 বছর ধরে তোমাকে নিয়ে একটা মানসিক পরীক্ষা চালাচ্ছিলাম। কি? আমার মাথাটা ঘুরে গেল। কি পরীক্ষা? মানুষের মস্তিষ্কে নতুন স্মৃতি প্রতিস্থাপনের পরীক্ষা। আমরা তোমার মানসিক অবস্থা পরীক্ষা করছিলাম, তুমি কতটা দ্রুত বুঝতে পারো যে তোমার আশেপাশের মানুষগুলো বদলে গেছে। কিন্তু কেন? আমার পরিবার কোথায়? তোমার পরিবার নিরাপদে আছে। আসলে আমরা তোমার পরিবার নই। আমি অনিন্দ নই, আমার নাম সুদীপ্ত চক্রবর্তী। আর এ হলো আমার সহকারী মনিকা। তিনি দীপার দিকে ইশারা করলেন। আমি ভেঙে পড়লাম। আমার সত্যিকারের পরিবার কোথায়? আমার স্বামী অনিন্দ, আমার ছেলে অর্ণব, আমার মেয়ে দীপা। তারা অন্য একটা গবেষণাগারে আছে। তাদের স্মৃতিও পরিবর্তন করা হয়েছে। তারা মনে করছে তারা অন্য একটা পরিবারের সদস্যও। কিন্তু কেন? এসব কেন করছো তোমরা?
কারণ আমরা মানব মস্তিষ্কের সীমারেখা পরীক্ষা করতে চাইছি। আমরা দেখতে চাইছি কোনো পরিস্থিতিতে মানুষ বাস্তব এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে আর কখন পারে না। আমি বিশ্বাস করি না। তোমরা সবাই পাগল। সুদীপ্ত আমার দিকে তাকিয়ে হাসলেন। তোমার প্রতিক্রিয়া আমাদের অনুমানের মধ্যেই আছে। তুমি এখন বিশ্বাস করো যে সবকিছু অস্বাভাবিক বা তোমার পরিবারের সাথে কিছু খারাপ হয়েছে। কিন্তু আসল সত্য হল তুমি একজন মানসিক রোগী। কি? আমি বিস্মিত হয়ে গেলাম। তোমার নাম অমিতা সেন। তুমি গত 5 বছর ধরে একটি মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছ। তোমার স্কিজোফ্রেনিয়া আছে, যার কারণে তুমি বিভিন্ন কাল্পনিক ঘটনা ও চরিত্র তৈরি করো। না, এটা সত্য নয়, আমি চিৎকার করে উঠলাম। আমি শ্রাবন্তী রায়, আমার স্বামী অনিন্দ রায়, আমার 2 সন্তান অর্ণব আর দীপা। এটাই সত্য। না, এটা তোমার কল্পনা। আমরা তোমার চিকিৎসার জন্য একটা পরীক্ষামূলক থেরাপি শুরু করেছিলাম, তোমাকে একটা কাল্পনিক পরিবেশে রাখা, যেখানে তুমি নিজে তোমার কল্পনার মধ্যে থাকবে। আমরা আশা করেছিলাম এভাবে তোমার মস্তিষ্ক নিজেই ঠিক হয়ে যাবে। আমি ভেঙে পড়লাম। কি সত্য কি মিথ্যা আমি আর বুঝতে পারছিলাম না। আমার মাথা ঘুরতে লাগল। হঠাৎ আমার চোখের সামনে অনেক কিছু ভেসে উঠল। আমি একটা হাসপাতালের বেডে শুয়ে আছি, কয়েকজন ডাক্তার আমার শরীরে নানারকম যন্ত্র লাগাচ্ছে, আমি চিৎকার করছি, কাঁদছি। না, আমি বিশ্বাস করব না। এটা তোমাদের আরেকটা ষড়যন্ত্র, আমি চিৎকার করে উঠলাম। সুদীপ্ত আমার দিকে একটা ফটো এগিয়ে দিলেন। এটা দেখো। এটা হলো তোমার আসল ছবি, যেটা তোমাকে হাসপাতালে ভর্তি করার সময় তোলা হয়েছিল। আমি ফটোটা দেখলাম। এটা আমার ছবি বটে, কিন্তু আমি দেখতে অনেক রোগা, ফ্যাকাশে। আমার চোখে প্রচণ্ড হতাশা আর ভয়ের ছাপ। আমি ভেঙে পড়লাম। ঠিক সেই সময় বাইরে থেকে একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হল। গোডাউনের দেয়াল কেঁপে উঠল। আমার চারপাশের সব মানুষ দৌড়াতে শুরু করল। সুদীপ্ত চিৎকার করে উঠলেন, আক্রমণ! আমরা আক্রান্ত হয়েছি। সেই বিশৃঙ্খলার মধ্যে আমি দৌড়ে পালাতে লাগলাম। কোনোভাবে একটা জানালা খুঁজে পেয়ে আমি সেখান দিয়ে বাইরে লাফিয়ে পড়লাম। বাইরে দেখলাম এটা আসলেই শহরের বাইরে একটা বট কমপ্লেক্স। আমি চারিদিকে তাকিয়ে দেখলাম সশস্ত্র লোকেরা গবেষণাগারের দিকে আক্রমণ করছে। এদিকে কে যেন আমার হাত ধরে টানল। আমি ঘুরে দেখলাম একজন ছেলে, অর্ণবের বয়সী। আমি বিশ্বজিৎ। আমরা আলোক সংগঠনের সদস্য। আমরা ছায়ার বিরুদ্ধে লড়াই করি। আমার পরিবার কোথায়? আমি জিজ্ঞেস করলাম। আমরা জানি। চলো, আমরা তোমাকে তাদের কাছে নিয়ে যাব। আমি বিশ্বজিতের সাথে একটা জিপে উঠে পড়লাম। আমরা ছুটে চললাম অন্য একটা দিকে। পরে জানলাম আলোক হলো একটা সংগঠন যারা ছায়ার বিরুদ্ধে লড়াই করে। ছায়া মানুষের উপর অবৈধ পরীক্ষা-নিরীক্ষা করে, তাদের স্মৃতি পরিবর্তন করে, তাদের কাল্পনিক দুনিয়ায় আটকে রাখে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর আমরা একটা জঙ্গলের মধ্যে একটা গোপন ঘাঁটিতে পৌঁছালাম। সেখানে আমি দেখলাম আমার স্বামী অনিন্দ। তিনিও আমাকে দেখে ছুটে এলেন। আমরা দুজনে জড়িয়ে ধরলাম একে অপরকে। শ্রাবন্তী, তুমি ঠিক আছো তো? অনিন্দ জিজ্ঞেস করলেন। হ্যাঁ, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। ওরা বলল আমি অমিতা সেন, আমার স্কিজোফ্রেনিয়া আছে। না, ওরা মিথ্যা বলেছে। তুমিই শ্রাবন্তী রায়, আমার স্ত্রী। ওরা আমাদের মস্তিষ্ক নিয়ে খেলেছে। বিশ্বজিৎ আমাদের একটা ঘরে নিয়ে গেল। সেখানে একজন বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। নমস্কার, আমি অমিত সেন, আলোক সংগঠনের প্রধান। আমরা জানি তোমরা অনেক বিভ্রান্ত বোধ করছ। আমি তোমাদের সবকিছু বুঝিয়ে বলবো। তিনি আমাদের বললেন, ছায়া সংগঠন গত 10 বছর ধরে গোপনে মানুষের স্মৃতি নিয়ে পরীক্ষা করছে। তারা একটা ড্রাগ তৈরি করেছে যার মাধ্যমে তারা মানুষের মস্তিষ্কে নতুন স্মৃতি ঢুকিয়ে দিতে পারে। এভাবে তারা মানুষদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিন্তু আমার মেয়ে দীপা, আমার ছেলে অর্ণব, আমি জিজ্ঞেস করলাম। তোমার মেয়ে দীপাকে আমরা উদ্ধার করেছি। সে এখানেই আছে, স্বাস্থ্যকেন্দ্রে। ওরা তাকেও ড্রাগ দিয়েছিল, যার ফলে সে নিজেকে মনিকা বলে মনে করছিল। কিন্তু আমরা তাকে সেই প্রভাব থেকে মুক্ত করেছি। আর আমার ছেলে অর্ণব? সেটাই আমাদের সমস্যা। অর্ণবকে আমরা এখনও উদ্ধার করতে পারিনি। তাকে ছায়ার অন্য একটা ল্যাবরেটরিতে রাখা হয়েছে। তার স্মৃতিও পরিবর্তন করা হয়েছে, সে এখন মনে করে সে রোহন। আমাদের অর্ণবকে বাঁচাতে হবে, অনিন্দ বললেন। ডক সেন বললেন, আমরা চেষ্টা করছি।
কিন্তু সেই ল্যাবরেটরিতে প্রবেশ করা খুব কঠিন। তাদের কাছে অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেম আছে কি? আমি বললাম, আমি যাব। আমি আমার ছেলেকে উদ্ধার করব। না শ্রাবন্তী, এটা খুব বিপজ্জনক। অনিন্দ বাধা দিলেন। আমি যাবই। আর ডকসেন, আপনি আমাকে সাহায্য করবেন, তাই না? ডকসেন আমার দিকে তাকিয়ে বললেন, তোমার সাহস দেখে ভালো লাগল। আমরা তোমাকে সাহায্য করব। আমাদের কাছে একটা প্ল্যান আছে কি? পরের কয়েকদিন আমরা আলোক সংগঠনের সদস্যদের সাথে অর্ণবকে উদ্ধার করার প্ল্যান তৈরি করলাম। ছায়ার যে ল্যাবরেটরিতে অর্ণবকে রাখা হয়েছে সেটা আরও গোপন একটা জায়গায়, পাহাড়ের গভীরে। প্ল্যান অনুযায়ী আমাকে ছায়ার একজন বৈজ্ঞানিক সেজে সেখানে ঢুকতে হবে। ডকসেন আমাকে তাদের গবেষণা সম্পর্কে সবকিছু বুঝিয়ে দিলেন, যাতে আমি একজন বৈজ্ঞানিক হিসেবে অভিনয় করতে পারি। আমাকে দেওয়া হলো একটা বিশেষ ইনজেকশন, যেটা আমার রক্তে থাকবে, আর তা থেকে এমন একটা সিগন্যাল বেরোবে যা ছায়ার সিকিউরিটি সিস্টেমকে বোকা বানাবে। নির্ধারিত দিনে আমি ছায়ার পোশাক পরে তাদের ল্যাবরেটরির দিকে রওনা হলাম। আলোকের বিশেষজ্ঞরা আমার জন্য একটা নকল আইডি কার্ড তৈরি করেছিল। আমার সাথে ছিল বিশ্বজিৎ আর আলোকের আরও ৩ জন সদস্য, যারাও বৈজ্ঞানিক সেজেছিল। আমরা ল্যাবরেটরির গেটে পৌঁছালাম। আমার বুক ধুকধুক করছিল। যদি আমাদের নকল পরিচয় ধরা পড়ে যায়, তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব। কিন্তু সৌভাগ্যক্রমে আমাদের আইডি কার্ড কাজ করল, আমরা ভেতরে ঢুকতে পারলাম। ল্যাবরেটরির ভেতরে আমরা বিভিন্ন ফ্লোরে খুঁজতে লাগলাম। ডকসেনের দেওয়া তথ্য অনুযায়ী অর্ণবকে রাখা হয়েছে ৪র্থ তলায় একটা বিশেষ কক্ষে। কিন্তু সেখানে যাওয়ার জন্য আমাদের বিশেষ অনুমতি দরকার। এখন কি করব? আমি বিশ্বজিৎকে জিজ্ঞেস করলাম। চিন্তা করো না, বিশ্বজিৎ বলল। আমরা এর জন্য প্রস্তুত আছি। সে তার পকেট থেকে একটা ছোট ডিভাইস বের করল। এটা তাদের সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করতে পারবে। বিশ্বজিৎ ডিভাইসটা লিফটের পাশে একটা সিকিউরিটি প্যানেলে লাগাল। কিছুক্ষণ পর প্যানেল থেকে একটা সবুজ আলো জ্বলে উঠল। আমরা লিফটে উঠে ৪র্থ তলায় পৌঁছালাম। ৪র্থ তলায় নেমে আমরা দেখলাম এটা একটা বড় ওয়ার্ড। এখানে অনেক বেড আছে, প্রত্যেকটা বেডে একজন করে রোগী শুয়ে আছে। তাদের মাথায় নানা রকম যন্ত্র লাগানো। কিছু রোগী চিৎকার করছে, কিছু স্থির হয়ে আছে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটা বেডের দিকে তাকাতে লাগলাম, অর্ণবকে খুঁজে বের করার জন্য। হঠাৎ আমি তাকে দেখতে পেলাম, একটা বেডে শুয়ে আছে আমার ছেলে। তার মাথায় অনেক ইলেকট্রোড লাগানো, আর একটা মনিটরে তার মস্তিষ্কের কার্যকলাপ দেখানো হচ্ছে। অর্ণব, আমি দৌড়ে গেলাম তার দিকে। কিন্তু অর্ণব আমাকে চিনতে পারল না। সে আমার দিকে অপরিচিতের মতো তাকালো। আপনি কে? আমার নাম রোহন। না, তুমি অর্ণব, আমার ছেলে। আমি কাঁদতে লাগলাম। বিশ্বজিৎ আমার পাশে এসে দাঁড়াল। শান্ত হও শ্রাবন্তী। এটাই আমরা আশা করেছিলাম। ছায়া তার স্মৃতি পরিবর্তন করেছে। কিন্তু আমাদের কাছে এর প্রতিকার আছে কি? সে তার ব্যাগ থেকে একটা ইনজেকশন বের করল। এটা আলোকের তৈরি একটা অ্যান্টিডোট। এটা তার মস্তিষ্ক থেকে ভুজা স্মৃতি মুছে ফেলবে। কিন্তু এটা দিতে হবে ওই বিশেষ মেশিনের সাহায্যে। কি? সে ইশারা করল অর্ণবের বেডের পাশে থাকা একটা যন্ত্রের দিকে। কিন্তু আমরা কি জানি কিভাবে এই মেশিন চালাতে হয়? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমাদের দলের সদস্য রাজীব এই মেশিন চালাতে জানে। ও এখন আসবে। ঠিক সেই সময় ল্যাবরেটরিতে একটা সাইরেন বেজে উঠল। ইন্ট্রুডার অ্যালার্ট! ইন্ট্রুডার অ্যালার্ট! একটা রোবটিক কণ্ঠ ঘোষণা করতে লাগল। আমাদের ধরা পড়ে গেছে, বিশ্বজিৎ বলল। আমাদের দ্রুত অর্ণবকে নিয়ে পালাতে হবে। আমরা অর্ণবের বেড থেকে সব যন্ত্র খুলে ফেললাম। আমি তাকে ধরে উঠাবার চেষ্টা করলাম, কিন্তু সে প্রতিরোধ করল। আমাকে ছেড়ে দাও। তোমরা কারা? আমি রোহন, সে চিৎকার করে উঠল। অর্ণব, শোনো, আমি তার হাত ধরে বললাম, তুমি আমার ছেলে। ছায়া তোমার স্মৃতি পরিবর্তন করেছে। তুমি অর্ণব রায়, শ্রাবন্তী আর অনিন্দ রায়ের ছেলে। তোমার একটা ছোট বোন আছে, দীপাগি। অর্ণবের চোখে বিভ্রান্তি ফুটে উঠল। আমি কিছু মনে করতে পারছি না। চলো, আমাদের এখনই যেতে হবে, বিশ্বজিৎ তাড়া দিল। আমরা অর্ণবকে ধরে টেনে নিয়ে লিফটের দিকে যেতে লাগলাম। কিন্তু লিফট আসার আগেই কয়েকজন সশস্ত্র গার্ড এসে আমাদের ঘিরে ফেলল। থামো! কোথাও যাবে না তোমরা! তারা চিৎকার করে উঠল। হঠাৎ পিছন থেকে একটা বিস্ফোরণের শব্দ হল। ল্যাবরেটরির একটা দেয়াল ভেঙে পড়ল, আর সেখান দিয়ে ঢুকল আলোকের আরও সদস্য, তাদের হাতে অস্ত্র। শ্রাবন্তী, এদিকে! আমি দেখলাম অনিন্দ দৌড়ে আসছেন আমাদের দিকে।
চারদিকে গুলি চলতে লাগল। আমি অর্ণবকে আড়াল করে রাখলাম। অনিন্দ আমাদের কাছে পৌঁছে গেলেন, আর আমরা সেই ভাঙা দেয়াল দিয়ে বাইরে বেরিয়ে গেলাম। বাইরে একটা হেলিকপ্টার অপেক্ষা করছিল। আমরা দ্রুত তাতে উঠে পড়লাম। হেলিকপ্টার উঠতে শুরু করল, আর আমরা দেখলাম ল্যাবরেটরি থেকে অনেক গার্ড বেরিয়ে আসছে, তারা আমাদের দিকে গুলি চালাচ্ছে। আমরা পালিয়ে এলাম, বিশ্বজিৎ বলল। এখন অর্ণবকে আমাদের ঘাঁটিতে নিয়ে যেতে হবে, ওখানে ওর চিকিৎসা করা হবে। আমি অর্ণবের দিকে তাকালাম। সে এখনও বিভ্রান্ত, কিন্তু শান্ত ছিল। মা, সে অস্পষ্ট স্বরে বলল। আমি কি সত্যিই অর্ণব? হ্যাঁ বাবা, তুমি আমার অর্ণব। আমি তার হাত ধরে বললাম, চোখে জল ভরে এলো আমার। আলোকের ঘাঁটিতে ফিরে ডকসেন অর্ণবের চিকিৎসা শুরু করলেন। তিনি বিশেষ একটা মেশিন ব্যবহার করে অর্ণবের মস্তিষ্ক থেকে ভুয়া স্মৃতি মুছে ফেলার চেষ্টা করলেন। ধীরে ধীরে অর্ণব তার আসল স্মৃতি ফিরে পেতে লাগল। আমি, অনিন্দ আর দীপা অর্ণবের পাশে বসে থাকতাম। আমরা তাকে তার বাল্যকালের গল্প শোনাতাম, পুরনো ছবি দেখাতাম, যাতে তার স্মৃতি দ্রুত ফিরে আসে। একদিন সকালে অর্ণব ঘুম থেকে উঠে আমাদের সবাইকে চিনতে পারল। সে দৌড়ে এসে আমাদের জড়িয়ে ধরল। মা, বাবা, দীপা, আমি সবকিছু মনে করতে পারছি। আমরা সবাই আনন্দে কেঁদে ফেললাম। আমাদের পরিবার আবার একসাথে হল। ডকসেন আমাদের কাছে এলেন। তোমাদের এখানে থাকা আর নিরাপদ নয়, তিনি বললেন। ছায়া নিশ্চয়ই এখানে আক্রমণ করবে। আমরা তোমাদের দেশের বাইরে পাঠাব, যেখানে তোমরা নতুন জীবন শুরু করতে পারবে। কয়েকদিন পর আমরা ভারত ছেড়ে নেপাল চলে গেলাম। সেখানে আমরা নতুন নাম, নতুন পরিচয় নিয়ে বসবাস শুরু করলাম। আমি শিক্ষক হিসেবে কাজ করতে লাগলাম, অনিন্দ একটা ছোট ব্যবসা শুরু করলেন। অর্ণব আর দীপা নতুন স্কুলে ভর্তি হল। 2 বছর পর আমাদের কাছে খবর এলো যে আলোক ছায়াকে পরাজিত করেছে। তাদের সব গবেষণাগার ধ্বংস করা হয়েছে, তাদের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা আবার ভারতে ফিরে আসতে পারতাম, কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম নেপালেই থাকব। এখানে আমরা নতুন জীবন গড়ে তুলেছি, নতুন বন্ধু পেয়েছি। আজ 5 বছর পর আমি এই গল্প লিখছি। আমাদের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার স্মৃতি এখনও আমাদের সাথে আছে, কিন্তু আমরা এগিয়ে চলেছি। অর্ণব কলেজে পড়ছে, দীপা হাই স্কুলে। আমাদের পরিবার আবার সুখী। কিন্তু মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে আমি এখনও সেই সব দৃশ্য দেখি, ল্যাবরেটরি, অদ্ভুত যন্ত্রপাতি, ভুজা স্মৃতি। এবং আমি উঠে বসি, ঘামতে থাকি। আমি ভাবি, আমাদের সত্যি কি সব স্মৃতি ফিরে এসেছে? নাকি আমরা এখনও কেউ আমাদের মস্তিষ্কে ভুয়া স্মৃতি ঢুকিয়ে দিচ্ছে? সত্যি কোনটা? আমি অনিন্দকে ঘুম থেকে জাগাই। তিনি আমাকে জড়িয়ে ধরেন। শ্রাবন্তী, আবার সেই স্বপ্ন দেখলে? হ্যাঁ, আমি বলি। আমি কখনো কখনো ভাবি, সত্যি কি আমরা কি এখনও কারো পরীক্ষার বিষয়? আমাদের স্মৃতি কি আসল? সত্যি হলো যেটা আমরা বিশ্বাস করি, অনিন্দ বলেন। আমি বিশ্বাস করি আমরা এখন নিরাপদ। আমরা একসাথে আছি, আমাদের পরিবার আবার জোড়ালে।